আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের রাস্তার কর্মী এই শব্দটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই ধারণাটা কোথা থেকে এসে এর সমাধান কি, এই নিয়ে এখানে আলোচনা করব। ফেসবুকে এখন অনেকেই প্রতিবাদ করছে কোনো এক নারী আওয়ামী লীগের সংগ্রামী কর্মীদের রাস্তার কর্মী বলে কটাক্ষ করেছে। স্বভাবতই সবারই অন্তরে আঘাত লেগেছে এবং সেই অনুযায়ী প্রতিবাদ হচ্ছে, এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি প্রায় এই ঘটনা ঘটার আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলে চিন্তা করেছিলাম, কিন্তু ঘটে যাওয়ার পর আলোচনাটা আর একটু প্রাসঙ্গিক হয়ে গেল। আওয়ামী লীগের রাস্তার কর্মী ধারণাটা আমরা পাই প্রথমত একজন প্রতিমন্ত্রীর কার্যক্রম থেকে। প্রতিমন্ত্রী দেখা গেছে যে বা আরো কিছু নেতা, বুঝে বা না বুঝে হোক, আমার মনে হয় এটা বুঝে তারা করেনি, দেখা গেছে যে তারা কোনো একটা ভালো জায়গায় কিছু তরুণ তরুণীকে নিয়ে প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রামে সজীব ওয়াজেদ জয়, কখনো পুতুল, কখনো ববি, তারা অংশগ্রহণ করছে, এবং সাধারণত ওই ছেলে মেয়েগুলা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা এই শ্রেণীর বা এই জাতের হবে আর কি। সেখানে আসলে সত্যিকার অর্থে গ্রামগঞ্জ থেকে কোনো ছেলে মেয়ে এসছে বলে আমাদের অন্তত মনে হয়নি। পরবর্তীতে ওই প্রতিমন্ত্রীর দুর্ভাগ্য হলো যে 2024-এ যখন জঙ্গি উত্থান হয় তখন দেখা গেল যে ওই ছেলে মেয়ে সবগুলা লালবদর। ওরা তখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, ওরা তখন জয়কে গালি দিচ্ছে, ববিকে গালি দিচ্ছে, শেখ রেহানাকে গালি দিচ্ছে, এবং যাতে শেখ হাসিনার সরকার পড়ে যায় এরা নানান ধরনের অভিনয় করছে, কান্নাকাটি করছে, আমাকে মেরে ফেললো আমাকে মেরে ফেললো বলে রাস্তায় হাউমাউ করছে। এভাবে তারা আবার 24-এর জঙ্গি উত্থানও ঘটিয়ে ফেলেছে। এই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট মনোনিবেশ তো করেনি, অনেক কিছুতেই করেনি। ফলে আওয়ামী লীগের রাস্তার কর্মী কথাটা বললে এখন যে নতুন করে যারা রাস্তায়, সত্যিকার অর্থে রাস্তায় বা ঘরে বসে অনলাইনে 2024-এর জঙ্গি উত্থানের বিরুদ্ধে কথা বলছে, যারা চায় শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতা ফিরে পাক, রাষ্ট্রের ক্ষমতা ফিরে পাক, তাদের তো অন্তরে আঘাত লাগবেই। রাস্তার কর্মী কথাটা একেবারে যে খারাপ, অর্থাৎ এই ধরনের ঘটনা না ঘটলে সেটা হতো না, কারণ অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা কিন্তু নিজেকে রাস্তার কর্মী দাবি করেন, এবং কেউ কেউ সত্যিকার অর্থে রাস্তার কর্মী। যেমন আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রে বলতে পারি, শেখ হাসিনার ক্ষেত্রে বলতে পারি, তারা কিন্তু একেবারে রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, যে দুর্গম এলাকা পাড়ি দিয়ে, নদী পথে, বন্যার সময় নৌকায় করে চষে বেরিয়ে রাস্তার কর্মী হিসাবে কিন্তু একজন জাতির পিতা হয়েছেন, একজন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি প্রদান করেছেন। ফলে রাস্তার কর্মী বললেই যে আমাদের গায়ে আঘাত লাগবে তাও না, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে একটা বিভেদ না, একটা শ্রেণী তৈরি হয়ে গেল যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী। রাস্তার কর্মী কে থাকলো? যে এখনো রাস্তায় সংগ্রাম করছে, যে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনি। আর দালানের কর্মী হয়ে গেল তাদেরই সতীর্থ, যারা রাতারাতি দালানে ঢুকতে পেরেছে টাকা কামিয়ে। এই দালানে ঢোকাটা বন্ধ করা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে একটা বড় কাজ হবে। অর্থাৎ দালানে যাতে কেউ কাউকে দেখিয়ে বলতে না পারা, দেখো আমি দালানে আর তুমি রাস্তায়। এটার বড় কাজটা কি দেখেন, আওয়ামী লীগের যে জিনিসটা হয়েছে যে এক শ্রেণীর নেতা কর্মী যথেষ্ট অর্থকড়ির মালিক হয়েছে রাজনৈতিক সুযোগ গ্রহণ করে, আরেক শ্রেণী কিন্তু, এবং বিশাল শ্রেণী, একেবারে ক্ষুদ্র শ্রেণী যেটা সংখ্যায় হয়তো কয়েক হাজারের বেশি হবে না, তারা বিশাল অর্থবিত্তের মালিক হয়েছে। আর কোটি কোটি সমর্থক কিন্তু তারা
এই সুযোগটার বাইরে রয়ে গেছে। অবশ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেটা তো আসলে জামাত শিবিরও বেশি পেয়েছে এই কর্মীগুলার থেকে, অর্থাৎ সারা বাংলাদেশই সেটার একটা সুবিধা পেয়েছে, সেই কথা আমি এখানে বলছি না। এখানে হলো যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অনেক অর্থবিত্তের মালিক হয়ে যাওয়া। এটা যে শুধু ঢাকা শহর থেকে কেউ হয়েছে তা না, বা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা হয়েছে তা না। আমরা তো জানি যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানেরও এই ধরনের ঘটনা ঘটেছে, তারাও কিন্তু রাতারাতি রাস্তার কর্মী থেকে দালানের কর্মী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই রাস্তার কর্মী থেকে এখন এই যে বিভাজনটা হলো, এইটা দূর করার ভবিষ্যতে রাস্তাটা কি? আমি মনে করি ভবিষ্যতে রাস্তাটা হলো যে সবার জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, এবং সেটা বৈধ পথে। আপনি যদি অবৈধ পথে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেন, এইটা কিন্তু খুব মুষ্টি কয়েক মানুষ পাবে, গোটা সমাজ কিন্তু পাবে না। আজকে যারা আওয়ামী লীগের রাস্তার কর্মী বলছে, এদেরকে দুটো শিক্ষা আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উচিত। একটা হলো যে আশ্বাস, এরা সকলেই কাজ পাবে, চাকরি পাবে, উনি ক্ষমতায় আসলে সবার মর্যাদাশীল জীবন হবে। আবার একই সাথে এটাও ক্লিয়ার করে দেওয়া যে আগের পথে আর কিন্তু চলবে না, অর্থাৎ একজন অনেক ধনী হয়ে যাবে, তার অনেক সতীর্থ দরিদ্র রয়ে যাবে, এই সিস্টেমটা কোনো না কোনো জায়গায় ভেঙে দিতে হবে। এইটা ভেঙে দিলে কিন্তু এই যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী, এই শ্রেণী ভাগটা কিন্তু থাকবে না। মূলত এটা কিন্তু অর্থনৈতিক একটা শ্রেণী বিভাগ। এটা কিন্তু আবার সাংস্কৃতিক বা আপনার শিক্ষাগত শ্রেণী বিভাগ না। সাংস্কৃতিক শ্রেণী বিভাগে দেখা গেছে যে রাস্তার কর্মীরাই অনেক বেশি আলোকিত। এই রাস্তার কর্মীরা কিন্তু এখন ফেসবুকে অন্তত যেটা লেখে, অন্তত আমি যেটা জাজ করি, দেখি আর কি, দেখা যাচ্ছে যে এরা কিন্তু অনেক ভালো লেখে, অনেক ভালো বলে, অনেক ভালো অর্গানাইজ করে। তথাকথিত যারা অলরেডি দালানে ঢুকে গেছেন তাদের কাছ থেকে তারা কিছু লিখলে সেটা মোটেও কিন্তু আকর্ষণীয় হয় না, এবং তারা বললে সেটাও আকর্ষণীয় হচ্ছে না। এখন কিন্তু রাস্তার কর্মীদের কিন্তু জয় জয়কার। সংক্ষেপে যেটা বলতে চাই, আজকে যারা রাস্তার কর্মী হিসাবে কটাক্ষপ্রাপ্ত হচ্ছেন, তাদের কাজ হলো ভবিষ্যতে আপনি নিজেই যেন আবার দালানের কর্মী না হয়ে যান, আপনি যেন রাস্তার কর্মী হিসাবে থাকতে পারেন, এবং আপনার ভাই বোন যারা সতীর্থ এখন একসাথে সংগ্রাম করছেন, সবাই যেন একই শ্রেণীতে থাকতে পারেন। হ্যাঁ, তারপরও যোগ্যতা অনুযায়ী কারো একটু অর্থনৈতিক উন্নতি বেশি হবে, কারো একটি অর্থনৈতিক উন্নতি কম হবে, কিন্তু আমি তো মিনিমাম দেখি যে বাংলাদেশের অন্তত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে যারা আওয়ামী লীগকে শাসন করবে, মানে আওয়ামী লীগের কর্মী হিসাবে যারা যুক্ত থাকবেন, তাদের একটা মিনিমাম চাকরি হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন টেতন বাড়ানো উচিত। সেই সূত্রে যাচ্ছি না। আমরা যদি এইভাবে চিন্তা করি, এবং সরকারি কর্মচারী হয়ে বা রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী হয়ে কেউ যদি আগের মতো হাজার কোটি টাকার মালিক হওয়ার পথ যদি রুদ্ধ হয়, তাহলে কিন্তু রাস্তার কর্মী ধারণাটা অনেকাংশে চলে যাবে। সাধারণত দালানের কর্মী হয়ে গেলে কিন্তু আর শিক্ষা দীক্ষা গ্রহণ করার তেমন সুযোগ থাকে না। তখন শুধু অর্থ কামানো বা অলরেডি কামাই করা হয়েছে সেই অর্থের সেই অর্থের বিনিয়োগ কিংবা সেই অর্থের প্রতিরক্ষা, সেটার সুষ্ঠু ব্যবস্থাপনা, এগুলোতে কিন্তু একটা মানুষের জীবন চলে যায়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেখছেন কিনা জানি না যে রাস্তার কর্মীরাই কিন্তু ওনার জন্য কাজ করছে, কিন্তু সংযোগ স্থাপনের জন্য এখনো কিন্তু দলের উপরের শ্রেণীর লোকজন হয়তো রয়ে গেছে। যদিও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি যে উনি সরাসরি কিন্তু রাস্তার কর্মীদের সাথে কথা বলছেন, কিন্তু সেখানেও কোনো মধ্যস্বত্বভোগী আছে কিনা, সব কর্মী সমানভাবে অংশগ্রহণ করেছেন এটা বোধ করছেন কিনা, সেই জায়গায় আসলে নজর দেওয়া উচিত। প্রথম কথা হলো যে যদি 5 কোটি 10 কোটি মানুষ শেখ হাসিনা সমর্থক হয়, সবার সাথে তো শেখ হাসিনা জনে জনে কথা বলতে পারবেন না, কিন্তু কথা বলার ক্ষেত্রে যদি প্রতিনিধিত্বমূলকের একটা ব্যবস্থা থাকে, যে যেই গ্রামের ছেলেটা কথা বলছে সেই গ্রামের ছেলেটার প্রতি যদি
ওই গ্রামের বাকি আওয়ামী লীগ কর্মী যেই শিশু কিশোররা আছে, কিশোর তরুণরা আছে, তারা যদি মনে করে যে ওই অমুক কথা বললে আমি খুশি বা আমাদের মধ্যে সেই কথা বলার যোগ্য, এইরকম যদি হয়, তাহলে কিন্তু এই ধরনের রাস্তার কর্মী এই যে ইস্যু আসলে মূলত সেটা তৈরি হবে না। তো এইটাও কিন্তু একটা গণতান্ত্রিক পথ, অর্থাৎ উপর থেকে চুজ না করে কর্মীদের যদি চুজ করতে দেয়া হয় যে কে রাস্তা কে কার প্রতিনিধিত্ব করবে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথটা আসলে খুলে দেওয়া উচিত। এখন না, এখন তো আসলে একটা কঠিন সময় যাচ্ছে, ভবিষ্যতে। এবং আরেকটা জিনিস খুব প্রয়োজন, যেটা হলো যে মুক্তিযুদ্ধের যে চেতনা বলুন, যেটাই বলুন, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশ, সেইটা কোনোভাবে যদি ডাইলিউটেড হয় কোনো জ্ঞানী দ্বারা, কোনো গুণী দ্বারা, কোনো কর্মী দ্বারা, তাদেরকে বাতিল করা এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সেইখানে যে ইন্টেলেকচুয়াল পথটা গ্রহণ করা দরকার, সেই পথের বিচ্যুতি কিন্তু মেনে নিলে আওয়ামী লীগের ভবিষ্যৎও নাই, অতীত কিন্তু আওয়ামী লীগ কিছু ভুলের কারণে শেষ করে দিয়েছে। ফলে অতীত এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু আওয়ামী লীগের ডিপেন্ড করছে যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ, যেটা এক কথায় যদি আমি বলি, এক কথায় বা এক বাক্যে, সেটা হলো যে একটা আধুনিক, অসাম্প্রদায়িক, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ। একেবারে সোজা কথা, এই যে একটা বাক্য বললাম, সেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, ৭২-এর সংবিধানে ছিল। এই পথের বাইরে যত ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা, কবিতা চর্চা, উপন্যাস চর্চা, নাটক চর্চা, গান চর্চা, ফিলোসফিক্যাল চর্চা, যত কিছু আসবে, সেগুলো আওয়ামী লীগ আপাতত সেখানে আওয়ামী লীগের এক ধরনের পক্ষপাতিত্ব দেখানোর দরকার, এবং তার সকল কর্মীকে, রাস্তার কর্মী এবং দালানের কর্মী, যারা মধ্যস্বত্বভোগী কিংবা যারা মধ্যস্বত্ব ভোগের সুযোগ পান না, সবাইকে এই পথটা বেছে নেওয়া এবং এইটা কঠোরভাবে ঠিক করে দেয়া কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই দায়িত্বে তিনি কিছু করেছেন এখন পর্যন্ত আমরা কিন্তু এইটা কিন্তু দেখিনি। 2024-এ আওয়ামী লীগের পতনের মূল কারণ কিন্তু দুর্নীতিও না, যদিও এগুলো নিয়ে অনেক কথা বলেছি। মূল কারণ কিন্তু এই যেগুলা জঙ্গিরা দেখিয়েছে, সাইবার সন্ত্রাসীরা দেখিয়েছে, যে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া, বরঞ্চ সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র ছিল ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া। এইখান থেকে আওয়ামী লীগ উদ্ধার পেতে পারে, আমি যে রাস্তাটা বললাম, সেটা যে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা ইন্টেলেকচুয়াল পথ আছে, সেই পথে সবাইকে সন্নিবিষ্ট করা, সেই পথটা মানবতাবাদী, সেই পথটা বহুত্ববাদী, এবং সেই পথে যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এরকম একটা ভালো আদর্শ তো নাই, আসলে আমার দৃষ্টিতে নাই। সেই তর্ক আজকে যাচ্ছি না, আমি রাস্তার কর্মীদের কথাই বলছি, যে রাস্তার কর্মী সমস্যাটা অনেক ব্যাপক আওয়ামী লীগে, এটা সব দলেই, এটা শুধু জামাতে নাই, বিএনপিতেও কিন্তু এই সমস্যা আছে। বিএনপি যেই অভিযোগটা করে, আওয়ামী লীগও সেই অভিযোগটা করে, যে ক্ষমতায় আসলে দল এক ধরনের সুবিধাভোগী শ্রেণী দাঁড়িয়ে যায়, বিভিন্ন দালান থেকে এসে অথবা দালানে দ্রুত ওঠে, রাস্তার কর্মীর মতো অবহেলিত থেকেই যায়। এটা সমাধানের পথ আমি হয়তো একটু বলেছি, বাট ভবিষ্যতে আমাদেরকে অনেক বলতে হবে। এবং আমি অন্য জায়গায় একটা বুদ্ধিবৃত্তিক যে মুক্তিযুদ্ধের চেতনার পথে কিভাবে থাকা যায় সেই নিয়ে একটা বক্তব্য রাখবো। শেষ করার আগে এটা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাম্প্রতিক বোধহয় কিছু নেতা আমি এটা ভালো করে ফলো করতে পারিনি, আমার সময় হয়নি, নেতা ইত্যাদি দেখা করেছেন। এই দেখা করার থেকে কিন্তু বোধহয় সর্বশেষ ইস্যুটা এসেছে যে রাস্তার কর্মী। এখন প্রধানমন্ত্রী কারোর সাথে দেখা করতে পারেন শেখ হাসিনা, কিন্তু এগুলো গোপনে হওয়া উচিত। আর যাদেরকে উনি দেখা দেন তারা যদি নিজেরাই এইটাকে সারিন্দা হিসাবে বাজায় যে দেখো নেত্রীর সাথে আমার সংযোগ আছে, সেটাও তার খেয়াল করা উচিত। আরেকটা জায়গায় বোধহয় তৈরি হয়েছে যে আওয়ামী লীগ কাউকে পয়সা দেয়। এই পয়সা দেওয়া না দেওয়া নিয়েও কিন্তু অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পয়সা দিয়ে ভালো কথা, তাহলে কর্মীরা বা এগুলো 10 কান হয় কি করে? এই জায়গাগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেবে দেখতে হবে, কারণ তার দল এখন একটা বড় ধরনের সংকটকাল পালন করছে, এবং কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের ভুল ভ্রান্তি কিন্তু ক্ষতিটাকে বহুগুণ বাড়িয়ে দিবে।
ফলে রাস্তার কর্মী এই ধারণাটা যেমন ডিল করা উচিত, একই সাথে একেবারে সবাইকে বুঝতে হবে যারা নিজেদেরকে দালানের কর্মী মনে করছেন যে এই মুহূর্তে দালানের কর্মীর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কিছুই করতে পারছে না, যা করার তা কিন্তু রাস্তার কর্মীরাই করছে। ফলে ভবিষ্যতে এই রাস্তার কর্মীরা যাতে সবচেয়ে ডিগনিফাইড নাগরিক হিসাবে বাংলাদেশে স্থান পান, আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। অবশ্য কিছু কিছু ইন্টেলেকচুয়াল আমার এই কথাগুলো তারা অন্যরকম ফ্রেজিং করেন যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি নাই, কিন্তু আসলে সহজ মানে বোধগম্য করতে হলে এই ফ্রেজিংটা খুবই প্রয়োজন। তারা আবার যেভাবে বলে এইভাবে অনেকে বোঝে না কথাবার্তা। আপনি যদি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন না করতে পারেন, তাহলে তো আপনার কথাবার্তা জ্ঞান আলোচনা দিয়ে সেটা কি হবে? সেটা তো আবার ওই যে দালানের কর্মী রাস্তার কর্মী এইভাবে পৃথক হয়েই থাকবে। যাক, বহু আলোচনা করা যায়, মূল কথা হলো যে রাস্তার কর্মী এখন বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে মূল্যবান কর্মী। তাদেরকে অবহেলা করলে, তারা ইন্টিগ্রেটেড না এমন বোধ দিলে এটা শেখ হাসিনার জন্য কিন্তু ভালো হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমার মনে হয় সহনশীলতা খুব প্রয়োজন, এবং রাস্তার কর্মীদের ধৈর্য ধারণ করতে বলবো, এবং যারা এই ধরনের বিভেদ সৃষ্টি করে অবশ্যই তাদেরকে যথেষ্ট পরিমাণে কঠোরভাবে স্তব্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্মরণকালের ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে জামাত। গত 2 বছরে তার যে উত্থান এবং গত 70 বছরের তাদের যে মেহনত, এটি 2026 সনে এসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। জামাতের যে কোনো ব্যক্তি, সেটা নারী হোক বা পুরুষ হোক, সেটা জামাতের সভাপতি ডাক্তার শফিকুর রহমান হোক কিংবা তাদের কোনো নারী সংসদ সদস্য হন, কোনো কথা বললে সেটা নিয়ে ট্রল হচ্ছে, তাদের পোশাক নিয়ে ট্রল হচ্ছে, আশাক নিয়ে ট্রল হচ্ছে, এবং এটা সার্বজনীন। একটা সময় মানুষজন তাদেরকে ঘৃণা করতেন একটা অংশ, আরেকটা অংশ তাদের ব্যাপারে সহানুভূতিশীল ছিলেন। না, লোকগুলো ভালো, নিরপরাধ, সে 71 সালে কি করেছেন না করেছেন এগুলো নিয়ে আওয়ামী লীগ বারবার শুধু নাড়াচাড়া করে, এই জিনিসগুলো ঠিক না। কিন্তু ইউনূস জামানাতে ক্ষমতার একদম চালিকা শক্তিরূপে তারা যে আচরণ করেছে, যে কথাগুলো বলেছে, যে অহমিকা দেখিয়েছে, এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে লোকজন যাদেরকে তারা দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল, তারা যেভাবে নিজেদের মুখোশ উন্মোচন করেছেন, যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, তারপর বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সেই হলগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, মেয়েদের হলগুলো, মেয়েদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলো, সেখানে তারা যে আধিপত্যবাদ দেখিয়েছে, এটি মূলত এককভাবে বিএনপি বা আওয়ামী লীগ কখনো সেটা পারেনি। তো সেই জায়গাতে এখন অনেকটা রিভার্স পরিস্থিতি দেখা দিয়েছে। তাদের সবচেয়ে বড় দুর্গ সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সেখানে জানে যে সেখানে ছাত্রলীগ আবার ঢুকে গেছে, এবং সেখানে নির্বাচিত সংসদ মানে ছাত্র সংসদ, সেখানকার যারা নেতৃবৃন্দ তারা এটি নিয়ে বেশ মারামারি করেছেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাথে সেখানকার যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন শিবিরপন্থী, তাদের বাক বিতণ্ডা, মারামারি, কাটাকাটি, এবং যাকে বলা হয় তাদের যে অঙ্গভঙ্গি, সশস্ত্র অঙ্গভঙ্গি, দেশীয় অস্ত্রে অঙ্গভঙ্গি, এটি এখন ভাইরাল বিষয়ে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। এর বাইরে জামাতের কিছু মহিলা কর্মী রয়েছেন। প্রথম দিকে দেখা গেল যে তাদের প্রজ্ঞা, মেধা, কথা বলার ধরন, জ্ঞান, গরিমা, এগুলো নিয়ে অনেকে ইতিবাচক চিন্তা চেতনা করতেন, কিন্তু
সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এমন সব কথাবার্তা হচ্ছে, এমন সব ফটো কার্ড বের হচ্ছে, মানে যেগুলো আসলে খুব অসম্মানজনক। এবং জামাতের যারা নেত্রী রয়েছেন, নারী কর্মী রয়েছেন, তাদের জন্য আসলে এই মুহূর্তে শো অফ হওয়া, পাবলিক এর সঙ্গে কমিউনিকেশন করা বা দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করা, যেটা আগে তারা করতে পারতেন, এটি এখন আসলে সম্ভব হচ্ছে না। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। বিএনপির এক নেতার সঙ্গে সেদিন কথা হলো, সংসদ সদস্য হয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন যাচ্ছে। তো সে বলল যে এখন আসলে যখন বিরোধী দলে ছিলাম তখন রাজনীতি করার যে আনন্দ ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, পাবলিকের যে সহানুভূতি ছিল, সেটা নেই। না থাকার কারণে ওই সময়টা মিস করছি। আর বর্তমান সময় নিয়ে খুব আতঙ্কিত অনুভব করছি। এই যদি হয় বিএনপির অবস্থা, তাহলে জামাতের অবস্থা আরও কত খারাপ সেটা বোঝার চেষ্টা করুন। এরপরে যে ঘটনা, সেটা হলো জামাতের বেশ কয়েকজন সংসদ সদস্য, তাদের নারী কেলেঙ্কারি। এরপরে কয়েকজন সংসদ সদস্যর পারিবারিক ছেলে মেয়েদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন এবং অসভ্য জীবনযাপন, এগুলো ভাইরাল হচ্ছে সারা বাংলাদেশে। তারপর জামাতের যে যারা বক্তা রয়েছেন, তাদের বেশ কিছু বক্তব্য, কর্মকাণ্ড ইদানিংকালে এতটা যাকে বলা হয় মানুষের বৃতৃষ্ণার কারণ হয়ে দেখা দিয়েছে যে মানুষ যখন জান্নাতের টিকিটের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে অর্থাৎ শেখ কামালের ব্যাংক ডাকাতি বা বাকশাল বা ৭৪-এর দুর্ভিক্ষ যেভাবে আওয়ামী লীগকে বিপর্যস্ত করছে এখন পর্যন্ত, বা যেভাবে খাম্বা, হাওয়া ভবন, এই শব্দগুলো যেভাবে বিএনপিকে ভীষণ রকম যাকে বলে একটা নেতিবাচক অবস্থায় ফেলে দিয়েছে। জনাব তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন আর সেই খাম্বা উপাধি থেকে বের হয়ে আসার জন্য। নানা রকম মাধ্যম থেকে খাম্বা আসলে কারা, ওই সময় ব্যবসা কারা করেছে ইত্যাদি ইত্যাদি প্রচণ্ড যাকে বলা হয় শক্তিমত্তা নিয়ে প্রচার করার চেষ্টা করছেন তিনি নির্দোষ এবং তিনি যে আসলে একজন ভদ্রলোকের সন্তান, হ্যাভিং এ ব্লু ব্লাড, বংশগতভাবে তিনি, তার মা, তার বাবা ভদ্র, কম কথা বলেন, মার্জিত, এই বিষয়গুলো এস্টাবলিশ করার জন্য একের পর এক ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে তার যে পিআর টিম, পাবলিক রিলেশন টিম, দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে বা ঘটানো হচ্ছে, আমরা বলতে পারি না। যেমন দেখা গেল প্রধানমন্ত্রীর গাড়ির সামনে একজন লোক পড়ে গেল, একটা মহিলার সামনে চলে এলো, উনি গাড়ি থেকে নামলেন, তার সঙ্গে কথা বললেন, মিডিয়াতে খবর। প্রধানমন্ত্রী নতুন করে অনুষ্ঠানে গেলেন, মেয়েরা সেখানে দৌড় দিল, একটা মেয়ে সেই দৌড়ের মধ্যে থেকে এসে প্রধানমন্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে গেল। এটি কি সাজানো? ওই মেয়েটা এত কিছুর মধ্যে সে আলাদা, সে কি করে সাহস পেল? এরকম ঘটনা তো কখনো অতীতে ঘটেনি, এমনকি তার বাবার জীবনে এরকম ঘটনা ঘটেনি। এটাগুলিকে নাটক না বাস্তব, নাকি ওই মেয়েটা আসলেই? এরকম অনেক কিছু ঘটছে, কিন্তু বিএনপির পক্ষে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তিনি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মাথায় হাত বুলালেন। মেয়েটা ঠিক অনেকটা দৃঢ়তা নিয়ে, একেবারে কিশোরী মেয়ে, পিছনে হাত বেঁধে পিএমের সামনে সিনা উঁচু করে দাঁড়িয়েলেন। যেহেতু প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন মেয়েটার জন্য, তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, আমির উমরা, তারা সবাই দাঁড়ালেন এবং সবাই বললেন যে দেখো 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 ভদ্রতা কাকে বলে। এই ভদ্রতা শুধুমাত্র জিয়া পরিবারের সঙ্গেই সম্ভব। কিন্তু এই কাজগুলো করে তাকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে প্রতিদিন। এরকম আমি অসংখ্য ঘটনা এভরিডে ঘটছে, কিন্তু কোনো অবস্থাতেই ইমেজের ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত মানুষের সম্মান মর্যাদার যে জায়গাটি, সেই জায়গাটি অর্জন করতে পারেননি। তার সঙ্গে যখন ভদ্রলোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, তার সঙ্গে যখন শিক্ষিত লোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, ক্ষমতাধর লোকদের দেখা সাক্ষাৎ হচ্ছে, সেখানে আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন যে প্রধানমন্ত্রীকে তারা কতটুকু সম্মান করেন বা সমীহ করেন। আমি মেনশন করলাম না কোনো কিছু, আপনারা শুধু দেখে নেন। মানে ওইগুলো ঘটনা নয়, ঘটনা হলো তার সঙ্গে যখন সেনাপ্রধানে দেখা হচ্ছে, ক্যাবিনেট সচিবে দেখা হচ্ছে, তার সঙ্গে যখন দেশের কোনো বরেণ্য
মানে বরেণ্য ব্যক্তির দেখা হচ্ছে, তখন এই দুয়ের মধ্যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অপর পক্ষের যে আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা, নিবেদন, এই জিনিসগুলো কেমন হচ্ছে। সংবাদপত্র জগতের যে সকল সিনিয়র সাংবাদিক আছেন তারা তার সঙ্গে দেখা করছেন। এর মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো মতিউর রহমান, মাহফুজ আনামদের নেতৃত্বে একটা গ্রুপ, যেখানে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারপর মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, ওনারা একটা গ্রুপ। তো তারা একবার বা দুবার ওনার সঙ্গে দেখা করেছেন, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে আমার দেশের মাহমুদুর রহমান, জাজিউদ্দিনের শফিক রেহমান, তো এই পুরো বিএনপি এবং পুরো জামাতের যে সমস্ত সাংবাদিক রয়েছেন তারা যখন তার সঙ্গে দেখা করছেন, সেখানে আপনি এদের বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে সম্মান এবং মর্যাদাটা এই গত 5 মাসে 6 মাসে কতটা তিনি অর্জন করেছেন, বা আগের যে জায়গাগুলো থেকে কতটা বের হতে পেরেছেন। তো সেই দিক থেকে আপনি যদি জামাতের কথা চিন্তা করেন, জামাত আসলে চেষ্টা করেনি, মানে নিজেদের যে ইমেজগুলো, 71-এ তাদের ভূমিকা, ইসলামাইজেশনের ব্যাপারে তাদের যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো তারা মানে গত 2 বছরের চেষ্টাই করেনি। তারা মনের আনন্দে, মানে আমরা যে কাজগুলো করি সেটা হলো, আপনারা দেখবেন মানুষ যখন খুব আবেগপ্রবণ হয়ে যায়, আপনার ঘরে একটা নবজাতক সন্তান আসছে, বা 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের সন্তান, আপনি তাকে চুমু দিচ্ছেন, সে একদিকে পায়খানা করে দিচ্ছে, তারপর আপনি চুমু দিচ্ছেন, তারপর শেষে আপনি তাকে আদর করতে গিয়ে ওরে আমার লুলু বাবা, ওরে আমার পুলু বাবা, ওরে আমার পুতু পুতু, ওরে আমার টুসু টুসু, ওরে আমার কুনু কুনু, আপনি তার কানে চুমা দিচ্ছেন, নাকে চুমা দিচ্ছেন, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, নবজাতক, কিন্তু আপনি চুমা দিয়েই যাচ্ছেন। তো এইরকম জামাত যখন ক্ষমতায় এলো, তারা মনের আনন্দে শুধু চুমা দিতেই থাকলো। বলে এখন যদি বলা হয় কোনো একটা ব্যক্তির নামে সুম্মা, বলেন তো কার নাম আসে বাংলাদেশে? আর কিছু লাগবে না, কিয়ামত পর্যন্ত আপনি এই নাম আর রাখতে পারবেন না। কিংবা সাতক্ষীরার যে এমপি 17 বছর মেয়ের সাথে সে যেভাবে হোটেলে তিনি ধরা খেয়েছেন, এই দৃশ্য আপনি কিয়ামত পর্যন্ত দূর করতে পারবেন না। আবার ওই যে জান্নাতের টিকিট, এটা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই দিক থেকে আপনি কোনো অবস্থাতেই এই বদনামগুলো আপনি দূর করতে পারবেন। এর বাইরে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এখন জামাতের সাথে যারা আছে, সেটা এনসিপির যারা লোকজন আছে তাদেরকে সবাই বলছে এরা জামাতের লোক, এবি পার্টির যারা লোক আছেন তাদের সবাইকেই বলছে এরা জামাতের বি টিম বা সি টিম। এরপরে অন্যান্য মানে আরও নতুন নতুন মুখ, অদ্ভুত অদ্ভুত চেহারা, অভিব্যক্তি, কথাবার্তা, যেগুলো জামাতের দীর্ঘদিনের যে পরিবেশ পরিস্থিতি সেগুলোর সঙ্গে যায় না। এখন জামাত বলতেই তাদের মধ্যে মানে রুহানি আমির হিসেবে বা রুহানি প্রধান হিসেবে পিনাকি ভট্টাচার্যের নাম চলে আসে। জামাতের সবচেয়ে প্রভাবশালী যাকে বলা হয় সেনাপতি, কমান্ডার ইন চিফ বা মার্শাল, আপনি যদি ধরেন তাহলে ইল্লু চলে আসে। ইল্লু মিন্স জামাতের প্রধান সেনাপতি, এবং জামাতকে বলতে গেলে ইল্লুই বাঁচিয়ে রেখেছে, এরকম একটা ভাবসাব। তারপর ইল্লুর যারা ভাই ব্রাদার আছেন, কেউ হয়তো ব্যারিস্টার পদবি, কেউ হয়তো বিভিন্ন পদ পদবিতে আছেন, এদের পোশাক আশাক কথাবার্তা মানে আমাদের সমাজ খায় না। বাঙালির মানে এই সমাজে মানে জামাত সামনের দিকে এরকম তো 10-12 জন এই প্রজন্মের যাদের বয়স 50-এর নিচে, সেরকম ইল্লু বিল্লুদেরকে তারা নিয়ে এসছে। এদেরকে আমাদের সমাজের যারা খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, মুটে, মজুর, নাপিত, ধোপা, মেথর, আপনি যদি এদের সাথেও মানে এদেরকে বসিয়ে দেন, ওই লোকগুলো মুখ ফিরিয়ে চলে যাবে যে এদের সাথে বসা যায় না, এদের সাথে কথা বলা যায় না, এরা বেয়াদব, এরা অপদার্থ, এরা চরিত্রহীন, এইরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর ঠিক সেই সময়টাতে দেশে কার্যত এই মুহূর্তে জামাত একেবারে বন্ধুহীন। আপনি এনসিপির বেশিরভাগ লোক মানে যারা এনসিপিকে অর্গানাইজ করেছে, এখন সেই এনসিপিটা মূলত এখানে কেউ বলছে, এখন এদের মধ্যে দেখুন যে
এক গ্রুপ বলা হচ্ছে যারা আওয়ামী লীগের গুপ্ত, স্পষ্টই নাহিদ এবং সার্জিসকে, নাহিদ না, মানে এখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে আওয়ামী লীগের গুপ্ত বলা হচ্ছে। নাহিদকে বলা হচ্ছে শিবিরের গুপ্ত, মাহফুজকে বলা হচ্ছে হিজবুত তাহরিরের লোক। তো এইভাবে এনসিপি এটা মাল্টি, যাকে বলা হয় শঙ্কর প্রজাতির একটা দলে পরিণত হয়েছে, এবং সেই দলটিকে যখন জামাত ওন করেছে, জামাতের আসলে ক্ষতি হয়েছে, আবার এনসিপিরও কিন্তু ক্ষতি হয়েছে। ফলে এটা আগামীতে তাদের জন্য একটা আযাব এবং গজবের কারণ হয়ে দেখা দেবে দুটো দলের জন্য। আবার এই নির্বাচনে জামাত থেকে বের হয়ে এসে এই যে এবি পার্টি যখন গঠিত হলো, প্রথম দিকে তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, কিন্তু গত নির্বাচনে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার ফলে জামাতের যে উপকার হয়েছে বা এবি পার্টির উপকার হয়েছে কেউ বলতে পারবে না, নো ওয়ান। কিন্তু এই দুটো সংগঠনে কিন্তু 12টা বেজে গেছে। জামাত এনসিপিকে মানে এবি পার্টিকে বিশ্বাস করে না, এবি পার্টিও জামাতকে বিশ্বাস করে না। এখন আর টোটাল যে জামাতকে কেন্দ্র করে যে 10টা না 11টা দল আছে, তাদের সঙ্গে আর যা হোক বিএনপি জোটের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জামাতে যে সকল বন্ধু ছিল দেশের বাইরে, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলোর সাথেও তাদের সম্পর্কটা আগের মতো নেই। সব মিলিয়ে এই যে সময়টা যাচ্ছে 2026 সনের জুলাই মাসের শেষ সপ্তাহ, আগস্ট মাস ভয়াবহ, ভয়ালো, শোকার্ত আগস্ট মাস সামনে, তারপরে সেপ্টেম্বর। কেমন হবে জামাতের রাজনীতি? জামাত কীভাবে সাস্টেন করবে, কীভাবে ঘুরে দাঁড়াবে, এটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।